আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। আজকে আমাদের বন্ধুরা প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। অবশেষে আজকে 17ই ফেব্রুয়ারি সম্প্রতি যে বিতর্কিত নির্বাচনটি হলো তার প্রেক্ষিতে আজকে সংসদ সদস্যরা শপথ গ্রহণ করলেন। আমি গতকালই বলেছিলাম যে এই শপথ গ্রহণকে কেন্দ্র করে কিছু সংকট দেখা দিয়েছে এবং আজকে সেটা আহ, দেখা গেল। যে কথা ছিল জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য একজন নির্বাচিত সংসদ সদস্য দুইবার শপথ নেবেন, একবার সংসদ সদস্য হিসেবে আরেকবার সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। কিন্তু শেষ মুহূর্তে বিএনপি জানিয়ে দিয়েছে যে তারা শুধুমাত্র সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে করবেন না। এর অনেকগুলো কারণ আছে, তারা অনেকগুলো শর্ত দিয়েছে, এই শর্তের পূরণ হয়নি বলেই তারা করবেন না। এবং সোজা কথা যে এটা সংবিধানের বাইরের একটা ঘটনা। এবং আমি গতকালই বলেছিলাম যে এটা আলী রিয়াজ রীতিমতো ধমক দিয়ে বিএনপি সহ অনেক দলকে ধমক দিয়ে চাপিয়ে রেখে এই জুলাই সনদকে জোর করে তৈরি করেছেন। গণভোটের যে হ্যাঁ না, এখানে অনেক রকমের জটিলতা, অনেকটা বলা যায় যে স্বৈরাচারী কায়দায় এই আলী রিয়াজ করেছেন এবং তিনি কথায় কথায় ভয় দেখিয়েছেন যে তিনি একটা প্রভাবশালী দেশ থেকে এসেছেন, সেই দেশের গোয়েন্দা সংস্থার ভয় দেখিয়েছেন। তো আলটিমেটলি বিএনপি মাটি কামড়ে পড়েছিল যে নির্বাচনটা হোক, ক্ষমতা তাদের হাতে আসুক, তারপরে তারা দেখবে। এবং তারা, আমার ধারণা যে তারা যেহেতু তাদের 2/3 মেজরিটি আছে, তারা সংবিধান সংশোধন করতে চাইলে এমনিই করতে পারে, এর জন্য সংবিধান সংস্কার পরিষদ এটার দরকার নাই। কিন্তু কথা হলো যে যেহেতু বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেনি, সেহেতু জামাত বলেছে তাহলে তারা শপথ গ্রহণ করবে না। এবং জামাতের আর একজন নায়েবে আমির ডক্টর তাহের প্রায় কেঁদে কেঁদে বলেছিলেন আর কি যে তিনি করবেন না। কিন্তু জামাতের অবস্থা দেখে তখন অনেকেই বলেছে যে জামাতের যেসব এমপি হয়েছে তাদের অনেকের ওয়ার্ড কমিশনার হওয়ার যোগ্যতা নাই, তারা এই পাতানো নির্বাচনে এমপি হয়েছে, তারা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবে না মানে। এবং দেখা গেল যে আরেকবার স্বাদিলে খাইব, তারা সম্ভবত 27 মিনিট একটু দেরি করেছে আর কি। 12টার সময় শপথ গ্রহণ করার কথা ছিল, 12টা 27 বা এরকম তারা শপথ গ্রহণ করেছে। তাদের এই শপথ গ্রহণ করব না এটার আয়ু ছিল এই 26-27 মিনিট, তারাও শপথ গ্রহণ করেছে। এখন প্রশ্ন উঠেছে তাহলে জুলাই সনদের কি হবে। জুলাই সনদ যতটা ঘটা করে, এবং জুলাই সনদ যেটা পাশ হয়েছে, যেটা প্রিন্ট হয়েছে, এর মধ্যেও বিস্তর পার্থক্য। আবার এর মধ্যে বিএনপির অনেক নোট অফ ডিসেন্ট ছিল, সব মিলায় এমন একটা বাটে পড়ছে যে এই সক্রেটিস মাহফুজ, যাকে আমি বলি, এই যে তথ্য উপদেষ্টা ছিলেন, মাহফুজ একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে এবং সেখানে বলেছে যে দুঃখ লাগে ছাত্রদের জন্য, কত কম দামে তাদেরকে বিক্রি করে দিল। এই যে জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থান, কত কথা, বৈষম্যবিহীন বাংলাদেশ, সংস্কার করবে, এই করবে সেই করবে, ঘোড়ার ডিম ছাড়া তো কিছুই পাইলো না জাতি। আর একটা প্রহসনের নির্বাচন পাইলাম, সেই নির্বাচন নিয়ে, সেই নির্বাচন বাতিলের দাবিতে প্রহসনের সংসদ নির্বাচন এবং গণভোট বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করে 551 জন পেশাজীবী একটি বিবৃতি দিয়েছেন। সেখানে ছিলেন চিকিৎসক, সেখানে ছিলেন বিশ্ববিদ্যালয় এবং অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সেখানে ছিলেন সাংবাদিক এবং আইনজীবীরা। তো যাই হোক, বাস্তবতা হলো শপথ গ্রহণ হয়েছে এবং বিকেলে মন্ত্রী পরিষদ ঘোষিত হয়েছে। এই মন্ত্রী পরিষদ নিয়ে আবার সবচেয়ে বড় সারপ্রাইজ ছিল এখানে বিএনপির মন্ত্রী পরিষদে টেকনোক্র্যাট কোঠায় পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন ডক্টর খলিলুর রহমান, যিনি ডক্টর ইউনূসের সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। এইটা কোনো হিসাবেই মেলে না। অথচ আমার একটা সূত্র আছে, যে আপনারা জানেন যে আমি বিভিন্ন সময় ডক্টর খলিলের বিভিন্ন নিউজ বলতাম এবং এটা আমি আমার সূত্রের মাধ্যমে পেতাম। ডক্টর খলিল ব্যক্তিগত আলোচনায় অনেক সময় বলেছেন যে সুযোগ পেলে পররাষ্ট্র মন্ত্রণালয়টা একটু গুছিয়ে নিতাম, তহিদ সাহেব তো পারছেন না। তার কিন্তু অনেকদিন ধরেই তিনি ব্যক্তিগত আলাপে এগুলো বলতেন।
এবং তিনি ডক্টর ইউনূস প্রশাসনের সম্ভবত একমাত্র ব্যক্তি বা দু একজন হাতে গোনা যারা আছে যারা আমেরিকা এবং ভারত দুজনের কাছেই গ্রহণযোগ্য ছিল। আপনাদের খেয়াল আছে কিনা গত নভেম্বরে যে কলম্বো সিকিউরিটি কনক্লেভের যে মিটিং হয়েছিল দিল্লিতে, সেখানে ডক্টর খলিল গিয়েছিলেন এবং এই কনক্লেভের মিটিং এ তিনি সভাপতিত্বও করেছিলেন। সেখানে কিন্তু অজিত দোভালের সাথে এবং সার্জিও গারের সাথে ডক্টর খলিলের গোপন একান্ত বৈঠক হয়েছিল। সো ডক্টর খলিল বরাবরই ভারতের সাথে যোগাযোগ রাখতেন, আবার এদিকে আমেরিকার সাথে তো তার যোগাযোগ আছেই। তো স্বভাবতই ডক্টর খলিলকে তারেক রহমান বেছে নিয়েছেন। আরেকটা কথা আপনাদের মনে আছে যে গত বছর জুনে লন্ডনে যখন ডক্টর ইউনূস এবং তারেক রহমানের মিটিং হয়েছিল, সেই মিটিংয়েও কিন্তু খলিল গিয়েছিলেন এবং মধ্যস্থতাকারীদের অন্যতম ছিলেন ডক্টর খলিল। এবং এই ডক্টর খলিল এই কদিন আগেও বলেছেন যে আমি চলে যাব। অনেকেই কিন্তু ফেসবুকে বলেছে যে গতকাল তাকে নাকি এয়ারপোর্টে দেখা গেছে, কিন্তু আমরা যেটা জানতাম যে তিনি এই মাসটা থাকবেন এবং তিনিও বলেছিলেন যে তার একটা কাজ আছে, সেটা যদি করতে পারেন করে তারপরে যাবেন। এবং কাজটা যে এই মন্ত্রী পরিষদ সেটা তিনি তখন বলেননি। এই লন্ডন বৈঠকের মধ্য দিয়েও কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল যে ডক্টর খলিল আসলে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে সেই সরকারের সাথে সে কাজ করতে চায়, যে কোনো ফর্মেই হোক সে সেই সরকারে কন্ট্রিবিউট করতে চায়, এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং কিন্তু তখনও হয়েছিল এবং সে অল থ্রু মেনটেইন করেছে। আমি মাঝে মধ্যে কিন্তু আমার শোতে বলেছি যে ডক্টর ইউনূস তার উপরে ক্ষুব্ধ হয়েছে, বলেছে তোমাকে আমরা একটা কাজে পাঠাই, তুমি আমার জন্য উল্টা মেসেজ নিয়ে আসো, আমার কথা বলো না, বা এরকম নানা রকমের জটিলতা। আবার এই নাহিদ ইসলাম যে এনসিপির আহ্বায়ক, তিনিও কিন্তু প্রশ্ন তুলেছেন এই সকালে শপথ গ্রহণ করে যে ডক্টর খলিল যদি মন্ত্রী হয় তার মানে কি, যে ডক্টর ইউনূসের ক্যাবিনেটের একজন একজন উপদেষ্টা তিনি পরবর্তী সরকারের মন্ত্রী হচ্ছেন, তার মানে ইউনূস সরকারের ভেতরের থেকে তিনি কোনো স্যাবোটেজ করেছেন কিনা এই প্রশ্ন উঠেছে। আর আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো যে আজকে সারাদিনে আমরা কিন্তু কোথাও আলী রিয়াজকে দেখলাম না। এই যে সংবিধান সম্পর্কে না জেনেও তিনি সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান হলেন, ঐকমত্য কমিশন তিনিই তো মূলত আহ, চালিয়েছেন, তো তাকে কেন আজকে দেখা গেল না? আমি যতদূর শুনলাম যে তার সব প্রহরাটরা সরায় ফেলা হয়েছে, তিনি যে সরকারি প্রোটোকল পেতেন, গাড়ি পেতেন, এগুলো নেই এবং তিনি গ্রেপ্তার হতে পারেন গতকাল বলেছি, এবং তাকে অনেকেই খুঁজছে বেসিক্যালি, আমি জানি না কেন। কিন্তু জুলাই সনদ, আলী রিয়াজ দুটাই মনে হয় প্যাকেট হয়ে গেছে, এটার আপাতত কোনো ভবিষ্যৎ দেখতেছি না। নতুন একটি সরকার হয়েছে, এই সরকারের অনেকেই আছে ইনক্লুডিং তারেক রহমান যাদের অতীত অত্যন্ত কালিমালিপ্ত। তো সেই কালিমার থেকে তারা বেরোবে কতখানি, কি করবে? বিএনপির সরকার যে মন্ত্রিপরিষদটা করেছে সেখানে তারুণ্য যেমন আছে, অভিজ্ঞ এবং দক্ষরাও আছে, কিন্তু এই মন্ত্রিপরিষদ পারফর্ম করবে কেমন? আজকে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন যে অলরেডি মিনিমাম 30% পিপুলের সাপোর্ট যে আওয়ামী লীগের, সেই আওয়ামী লীগের কোনো রিপ্রেজেন্টেশন এই সংসদে নেই। তো আগামী দিনে আওয়ামী লীগ রাজনীতিতে কিভাবে আসবে, এরকম অনেকগুলো প্রশ্ন উত্তরের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে জামাত এবং এনসিপি যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের উপর প্রচণ্ড বেগে রাজনীতির যে কালবৈশাখী ঝড় এগুলো ধেয়ে আসছে। গত 17 মাসে এনসিপি এবং জামাতের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন যারা খুব বেশি ভোকাল ছিলেন, কথাবার্তা বলেছেন, বিভিন্ন লোককে আঘাত করেছেন, বিভিন্ন মবের নেতৃত্ব দিয়েছেন, অনেকে দুর্নীতি করেছেন, অনেকে দুর্নীতি করেননি কিন্তু বেয়াদবি করেছেন, এবং তারেক রহমান সাহেব থেকে শুরু করে বিএনপির অনেক শীর্ষ নেতৃবৃন্দ সম্পর্কে আপত্তিকর কথাবার্তা বলেছেন। সম্ভবত বিএনপির যারা তৃণমূল পর্যায়ের নেতা কর্মী রয়েছেন তারা তাদের যে বিক্ষুব্ধ মনোভাব এটি খুব দ্রুত তারা সেটা প্রকাশ করবেন, যা কিনা জামাত এবং এনসিপিকে বা 11 দলীয় জোটের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে বিপদের মধ্যে ফেলে দেবে। এখনো পর্যন্ত নতুন সরকার ক্ষমতা গ্রহণ করেনি, নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়নি, এখনো ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতায় রয়েছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর এখন পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে জামাতের।
এবং এখন পর্যন্ত প্রশাসনের যে গুরুত্বপূর্ণ পদ পদবিগুলো ডিসিএসপি সচিব থেকে শুরু করে বিভিন্ন ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান সব জায়গাতেই জামাতের এক ছত্র আধিপত্য রয়েছে। বিএনপি ক্ষমতা আসার পর প্রথম 7 দিনের মধ্যে তাদের যে প্রাথমিক কাজ হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে এই জায়গাগুলোকে জামাতমুক্ত করার, এবং এই ব্যাপারে বিএনপির যারা লোকজন রয়েছেন এক চুল ছাড় দিবেন বলে আমার কাছে মনে হচ্ছে না। যে ব্যাংকগুলোতে পরিচালক রূপে চেয়ারম্যান রূপে জামাতের লোকজন কাজ করছে, ইনক্লুডিং ইসলামী ব্যাংক, এবং নতুন যে 5টি ইসলামী ব্যাংককে একত্র করা হলো, এখানে যাকে চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে মতিউর রহমান চৌধুরী, না মতিউর রহমান নিজামী সাহেবের একসময় সেক্রেটারি ছিলেন নাইবুর রহমান, পরে সচিব হয়েছিলেন। উনি যখন কৃষিমন্ত্রী ছিলেন তখন ওনার প্রাইভেট সেক্রেটারি ছিলেন পিএস, পরে তিনি সচিব হয়েছিলেন। অত্যন্ত মেধাবী, সৎ এবং আমাদের ওই দক্ষিণাঞ্চলের মানুষ। আমার সঙ্গে তার একবার দুবার কথাবার্তা হয়েছে। ভালো লেখক, গবেষক, সব ঠিক আছে, জামাতের স্ট্যান্ডার্ডে হাইয়েস্ট একজন মানুষ। কিন্তু এই ভদ্রলোককে আমার কাছে মনে হচ্ছে না যে তাকে এই 5টি যে নতুন ব্যাংকে একত্র করে সম্মিলিত ইসলামী ব্যাংক নাম দেওয়া হয়েছে, সেই ব্যাংকের যে পরিচালনা পরিষদের যে চেয়ারম্যান, সেই পদে তাকে রাখা হবে। এমনকি এই মুহূর্তে জামাতের যে 100 আধিপত্য রয়েছে ইসলামী ব্যাংকে, সম্ভবত সেটা থাকবে না। এবং এখানে এস আলম সরাসরি না এলেও এস আলমের আশীর্বাদ পুষ্ট লোকজন আবার বোর্ড অফ ডিরেক্টরসে ঢুকে যাবে এবং তাদের মধ্যে থেকে চেয়ারম্যান নির্বাচিত হবে, এটা নিশ্চিত বলা যাচ্ছে। এবং এই আর্থিক প্রতিষ্ঠানটি, যেটা কিনা বাংলাদেশের গর্ব, এবং ইসলামী ব্যাংকের যত কর্মকাণ্ড, যত লেনদেন, যা কিছু আছে, এগুলো জামাত রিলেটেড, জামাতের আইডিওলজির সঙ্গে যায়, এবং জামাতের সঙ্গে থাকার কারণেই এই ব্যাংকটি ভালো করেছে এবং এই ব্যাংকটি এখনো পর্যন্ত টিকে রয়েছে এবং অন্য কোনো ব্যাংকগুলোর মতো সেটি দেউলিয়া হয়নি। তো সেখানেও রাজনীতির যে থাবা, আওয়ামী লীগ জমানার মতো, সেটা পড়ার আশঙ্কা দেখা দিয়েছে নানা কারণে। আপনারা জানেন যে গত 17 মাসে বেশ কয়েকবার অ্যাটেম্প নেওয়া হয়েছে ইসলামী ব্যাংকের দখল নেওয়ার জন্য, এবং এটা নিয়ে গোলাগুলি হয়েছে। তো যখন ক্ষমতা ছিলেন তখন যদি এই অবস্থা হয়, এখন ক্ষমতা লাভ করার পরে এটা হবে না, এটা বলা যাচ্ছে না। দ্বিতীয়ত হলো যে টাকা এত শক্তিশালী, টাকা যাদের কাছে আছে তারা নিজেদেরকে সবচেয়ে বেশি সেলিব্রিটি মনে করে। এখন এস আলম তিনি বাংলাদেশে যত টাকাই লুটপাট করেন না কেন, তিনি সিঙ্গাপুরে এখন রাজার হালে আছেন। কাউকে 2-4 কোটি টাকা নয়, 200-400 কোটি টাকা দেওয়া, 2-4 হাজার কোটি টাকা দেওয়া তার জন্য কোনো সমস্যা নয়। ফলে তার ব্যবসা ফিরে পেতে, তার অধিকার রক্ষা করতে তিনি ওই আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি লোকের সঙ্গেই ধরম মহরম করার সম্পর্ক চেষ্টা করবেন। এবং তার বাড়ি যেহেতু চট্টগ্রামে, এবং বিএনপি সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকগুলো থাকবেন চট্টগ্রাম অঞ্চলের, এবং তারেক রহমান সাহেবের আশেপাশে যত ঘনিষ্ঠ লোক আছেন সবার সঙ্গেই এস আলম সাহেবের মামা ভাগিনার সম্পর্ক, চাচা ভাতিজার সম্পর্ক, শালা দুলাভাইয়ের সম্পর্ক, এবং বন্ধুর মতো সম্পর্ক, হরিহরাত্মা। কাজে এস আলমকে যারা এই গত 17 মাসে ঠকিয়েছে, তার অপরাধগুলোর ব্যাপারে আমি কোনো কথা বলি না, তাকে যারা বঞ্চিত করেছে তারা এই বিএনপির ক্ষমতার এই সময়টিতে কোনো অবস্থাতে স্বস্তিতে থাকবেন না। ইসলামী ব্যাংক, এমনকি তিনি যে 21 টেলিভিশন কিনে নিয়েছিলেন, তো 21 টেলিভিশনের যিনি মালিক সালাম সাহেব, তাকে এস আলম মূলত, এস আলম করেনি, তখন ডিজিএফআই মূলত তাকে সেখান থেকে মানে তাকে জেলে নেওয়া হলো, তার মালিকানা ছিনিয়ে নেওয়া হলো, এবং ওখানে এস আলমকে বসিয়ে দেওয়া হলো। তো শেখ হাসিনার পতনের সঙ্গে সঙ্গে আবার সালাম সাহেব 21 টেলিভিশনের দখল নিয়ে নিল। কিন্তু ওই যে বললাম যে এস আলমের লোকজন, প্রেতাত্মাগুলো তো এখনো ঘুরে বেড়াচ্ছে। আবার সালাম সাহেব এই বর্তমান বিএনপির অনেকের সাথে তার সম্পর্ক ভালো না, আর এনে একটু ঘাড়তেরা টাইপের, একটু অন্যরকম। একটা সময় শেখ হাসিনার সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল, শেখ হাসিনা তাকে অনেক কিছু দিয়েছেন, মানে 21 টেলিভিশন, কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে চোখ উল্টাতে তার দেরি লাগেনি। আবার বিএনপির জামানায় বিএনপির সাথে, তারেক রহমান সাহেবের সাথে তার চোখ উল্টাতে কিন্তু তার দেরি লাগেনি। আবার তার নিজের প্রয়োজনে তিনি একসময় তারেক রহমান সাহেবের গুণগান গাওয়ার চেষ্টা করেছেন, তার মানে ভাষণ প্রচার করতে গিয়ে তিনি সরকারের রোষানল করেছেন। কিন্তু এটা এই মুহূর্তে কোনো এক্সকিউজ হিসেবে বা তার সেফগার্ড হিসেবে, ভ্যানগার্ড হিসেবে কাজ করবে না। কাজ করবে হলো যে এই 21 টেলিভিশনের মালিকানা নেওয়ার জন্য বিএনপির মধ্যে অনেক মানুষ লোভাতর। এর কারণ হলো এই টেলিভিশনকে কেন্দ্র করে মানুষের একটা আবেগ আছে, এর স্ক্রিনটা এখনো ভালো, সব দিক থেকে ভালো, এবং এর যে ইকুইপমেন্ট থেকে অন্য যা কিছু রয়েছে যথেষ্ট সুন্দর। তো এই বিষয়গুলো নিয়ে যারা 71 টিভি দখল করেছে, যারা অন্যান্য বেসরকারি টেলিভিশনগুলো গত 17 মাসে দখল করেছে, বিএনপির যারা লোকজন রয়েছে, তারা 21 টেলিভিশন কেন ছাড়বেন?
এক। 2 নম্বর হলো যে এস আলমের যে প্রেতাত্মা যদি বিএনপির উপর ভর করে এবং বিএনপির ক্ষমতাধারী লোকজন যারা এস আলমের শালা, দুলাভাই, ভাতিজা, মামু এই পর্যায়ে রয়েছেন, তারা যদি বেনামে এস আলমকে আবার এখানে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আর এক দফা আব্দুল সালাম 21 টেলিভিশনের মালিক তার কপাল পড়বে এবং সেটা পড়ার সম্ভাবনা খুব খুব বেশি। এনিওয়ে, এই জিনিসগুলো ঘটতে যাচ্ছে এবং এই জিনিসগুলো আলটিমেটলি শুরু হয়ে গেছে ব্যাংক পাড়ায়, বিমা পাড়ায়, সরকারি অফিস আদালতে, এবং যারা গত 17 মাসে জামাতের লোক হিসেবে প্রথম দফা যারা হেলে দুলে ছিলেন, আবার যারা গুপ্ত হিসেবে টাকা দিয়ে বিএনপির নাম লিখিয়েছেন। একজন মানে সরকারি অফিসের খুব বড় কর্তা, তো তিনি আমাকে বলছিলেন, আজকেই বলছিলেন যে বড় বড় পদ পদবিগুলোতে যখন লটারি হলো বা নিয়োগ হলো, তো যারা জামাতের লোক তারা তো জামাতি কোঠায় যোগ্যতায় তারা নিয়োগ পেয়ে গেল অলমোস্ট 50%। আর বিএনপির কোটায় যারা নিয়োগ পেল, এনসিপি কোটায় যারা নিয়োগ পেল, তারা তো বেসিক্যালি জামাতের বি টিম। আর অন্য যারা জামাতের যারা লোকজন, তারা করলো কি রাতারাতি আবার বিএনপি হয়ে গেল। বিএনপি হয়ে তারা বিএনপির যারা এই ভাগ বাটোয়ারা করছিল, তারা সেখানে টাকা পয়সা দিল, 10 লাখ, 20 লাখ, 50 লাখ, যখন যেরকম দরকার দিয়ে তারা ওই বিএনপির লোক হয়ে টাকা দিয়ে ঢুকলো, কিন্তু জামাতের লোক। তাহলে দেখুন, প্রশাসনে যে লোকগুলো আছে, এক গ্রুপ এনসিপি নাম ধরে আছে, এক গ্রুপ জামাতের লোক ধরে আছে, আর এক গ্রুপ বিএনপি নাম ধরে আছে, কিন্তু বেসিক্যালি জামাতের লোক। তো এখানে আসলে রিয়েল বিএনপি পাওয়াটা ভেরি টাফ ব্যাপার। তো সেই দিক থেকে লোম যদি বাঁচতে চায়, কম্বল উজাড় হয়ে যাবে। তো প্রশাসনে এরকম যারা জামাতি কর্মকর্তা রয়েছেন, কর্মচারী রয়েছেন, তারা আতঙ্কের মধ্যে আছেন। তাদেরকে চাকরি থেকে বাদ দেওয়া না হলেও তাদেরকে প্রাইস পোস্টিং থেকে দূরে সরিয়ে অগুরুত্বপূর্ণ স্থানে দেওয়া হবে, এরকম একটা আতঙ্ক তৈরি হয়েছে, এবং যেটা কিনা আইন শৃঙ্খলা থেকে শুরু করে দেশের টোটাল যে আমলাতান্ত্রিক কর্মকাণ্ড রয়েছে সেই কর্মকাণ্ডে স্থবিরতা আনবে। গত 17 মাসে ইউনিট সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কার করেছেন, বিশেষ করে রাজস্ব খাতে, এনবিআরে, এবং এটা আইএমএফ এর পরামর্শ অনুযায়ী করা হয়েছে। আইএমএফ বহু বছর ধরে যে জিনিসগুলো রাজনৈতিক সরকারের মাধ্যমে করার চেষ্টা করেছিল, তার ব্যর্থ হয়ে সেটা এই ইউনিট সরকার কৃতি করিয়ে নিয়েছেন। বলা হচ্ছে এটা দীর্ঘমেয়াদে ভালো, আমাদের যারা করদাতা তাদের জন্য ভালো। এর কারণ হলো একই ব্যক্তি যিনি বিচারক, আবার তিনি পুলিশ। এটা ভালো নয়। পুলিশের ম্যাজিস্ট্রেসি পাওয়ার এবং গুলি করার যে ক্ষমতা, দুটো যদি এক হাতে থাকে, তাহলে এখানে যে ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়, এখন আমাদের রাজস্ব ব্যবস্থায় ঠিক একই অবস্থা হয়েছে। যেমন ধরুন, একজন কর কমিশনার, তো তিনি কর কমিশনার কর আদায় করছেন, আয়কর আদায় করছেন। আবার সেই আয়কর মকুব করা, নতুন করে কর আরোপ করা, এই পুরো ক্ষমতাটি তার হাতে, কম্পোজিট। তো ফলে কি হলো, যে কর্মকর্তা যে টেবিলে বসেন, তিনি সেটা উপ কমিশনার হন, মানে ডিপটি কমিশনার হন, জয়েন্ট কমিশনার হন, বা কর কমিশনার হন, এক অবস্থা কাস্টমসে। তো এটা মানুষের জীবনকে ঝালাপালা করে ছাড়ে। কত ব্যবসায়ী যে এরকম কর কমিশনার বা কাস্টমস কমিশনার বা ভ্যাট কমিশনার, তাদের অত্যাচারে ব্যবসা বাণিজ্য ছেড়ে দেউলিয়া হয়ে গেছে, অনেক আত্মহত্যা করেছে। তার কোনো ইয়াত্তা নেই। কারণ হলো তিনি বিচারক, তিনি সেই হাকিমদাতা, তিনি হুকুমদাতা, তিনি দণ্ডমুণ্ডের মালিক। এই জায়গাতে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা যুগান্তকারী পরিবর্তন এনেছেন। সেটা হলো সিদ্ধান্ত দেবে যারা, তারা বাস্তবায়ন করবে না, আর যারা বাস্তবায়ন করবে তারা সিদ্ধান্ত দিতে পারবে না। ফলে এখানে একটা চেক অ্যান্ড ব্যালেন্স হয়ে গেছে। যিনি কর কমিশনার, তিনি শুধু কর কালেকশন করবেন, আবার কর কত হবে এটা নির্ধারণ করে দেবে জাতীয় রাজস্ব বোর্ড। তাদের আবার এই কর কালেকশনের ব্যাপারে কোনো ক্ষমতা থাকবে না। তো এই জিনিসটি করা হয়েছে। এখন এই নতুন সরকার এসে এটা নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডে ভীষণ রকম যাকে বলা হয় বিপ্লব হয়েছে। তারপরে এখানে কর্মবিরতি হয়েছে, অনেক মানুষের চাকরিচ্যুতি ঘটেছে, কিন্তু আইএমএফ এর শর্ত অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত শক্ত হাতে এই জিনিসগুলো দমন করেছেন। এখন নতুন সরকার আসার পর এটা কি হবে, এটা নিয়ে যে আবার সেই নতুন জটিলতা শুরু হয়ে যায়, তাহলে গত 17 মাসের যে স্থবিরতা, এটা আরও মুখ থুবড়ে পড়বে। একই অবস্থা চট্টগ্রাম বন্দর নিয়ে, মংলা বন্দর নিয়ে, পায়রা বন্দর নিয়ে, একই অবস্থা আমাদের যে বিদ্যুৎ সেক্টর নিয়ে। এখানে যে আওয়ামী লীগ জামানাতে যারা অলিগার ছিলেন, সেই অলিগার শ্রেণী মূলত গত 17 মাস ধরে বিএনপি বা জামাতের যে গ্রুপটি রয়েছে তাদের মাধ্যমে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল দেশের বাইরে থেকে। এখন বিএনপি এই অবস্থাতে এসে যদি আওয়ামী অলিগারদেরকে 100% বাদ দিয়ে নিজেরা যদি অকুপাই করতে চায়, সেটা একটা সমস্যা তৈরি হবে। অথবা আওয়ামী লীগ অলিগাররা যদি আবার
জামাতের যারা লোকজন আছে তাদেরকে বাদ দিয়ে বিএনপির কাছে আসতে চায়, ওটা আবার রাজনৈতিক শূন্যতা তৈরি করবে। সব মিলিয়ে যে সময়টি যাচ্ছে তাতে আমরা যে একটা সুবিধাবাদী জাতি এবং সবসময় সুযোগের সন্ধানে ঘুরে বেড়াই, যেখানে মাল আছে, যেখানে ক্ষমতা রয়েছে, সেখানে জিহ্বাটা বের করে দিই পা চাটার জন্য। আমরা কখনো ক্ষমতার চোখের দিকে তাকিয়ে কথা বলতে অভ্যস্ত নই, ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারি না, ক্ষমতাকে প্রশ্ন করতে পারি না, ক্ষমতাকে সমালোচনা করতে পারি না। আর ক্ষমতা যেদিকে যায় সেই দিকে আমরা ছুটতে থাকি। যদি আবর্জনার ড্রেন মানে মানুষের গুয়ের যে ড্রেন, সেই ড্রেন দিয়ে ক্ষমতা যায়, আমরা সেই গুয়ের ড্রেনের মধ্যে ঝাঁপিয়ে পড়ি এবং বলি মারহাবা মারহাবা কিয়া বাত হ্যায়। তো এই অবস্থাতে এই যে নতুন একটি সরকার আসছে, সেই সরকার কোন দিকে যান, কি করেন, তার চেয়ে বড় ব্যাপার হলো যারা দীর্ঘদিনের সুবিধাভোগী শ্রেণী তারা এই যে রাতারাতি যে ভোট পাল্টিয়েছে, আওয়ামী লীগ থেকে জামাতে, জামাত থেকে আবার বিএনপিতে, এখন আবার এই 17 মাস পরে জামাত, বিএনপি, এনসিপি, ডক্টর ইউনূস, তার আত্মীয় স্বজন, চট্টগ্রামের যারা লোকজন সবাইকে বাদ দিয়ে একেবারে বিএনপির দিকে মোতওয়াজ্জেহ হওয়া, এদের জন্য একটা কি কঠিন একটা বিষয় তৈরি করবে। আলটিমেটলি যাই হোক না কেন, যা কিনা আমাদের রাজনীতিকে, আমাদের অর্থনীতিকে বিপত্তির মুখে ফেলবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম।